সো ধন্যবাদ তাবাসসুম আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ মুক্তিযুদ্ধ জাদুঘরকে আজকে আমাকে এই অপরাহ্নে আমাদের রিসার্চ পেপারের উপর বলার সুযোগ দেওয়ার জন্য। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমরা অনেক দিন ধরেই মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে মৃত্যু সংখ্যা নিয়ে কাজ করছি। আমরা অ্যাকচুয়ালি প্রায় 10 বছর আগে তাবাসসুম যেমন বললেন, এই মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত আরেকটি কনফারেন্সে আমাদের কাজের ফাইন্ডিংয়ের একটা প্রাথমিক ভার্সন প্রেজেন্ট করেছিলাম, বাট রিসেন্টলি জার্নাল পেপার পাবলিশ হয়েছে, তো সেটা নিয়েই আজকে আমি বলবো। এবং আপনারা কেউ কেউ হয়তো আমার এবং আমার কো অথর কৌস্তভের প্রেজেন্টেশনও শুনেছেন কয়েক মাস আগে। তো আজকে আমরা ওই প্রেজেন্টেশনেরই অনেকগুলো স্লাইড আবার ব্যবহার করব, কিন্তু কিছুটা নতুন ম্যাটেরিয়ালে থাকবে। তো আমাদের অথর এই আমরা তিনজন কাজ করেছি। তো আমি প্রথমে বলে নিতে চাই, কৌস্তভ হচ্ছে এই কাজের প্রধান গবেষক আমি বলবো। আমাদের কাজের যে অ্যানালাইসিস, সেটার প্রধান অংশটা কৌস্তভ অধিকারীর কাছ থেকে এসেছে। ও কলকাতার ছেলে, এখন ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। তাবাসসুম যেমন বললেন, আমি ঢাকাতে বড় হওয়া বুয়েটের স্টুডেন্ট, এখন আমেরিকার ম্যাসাচুসেটসে আছি। আর জালাল ভাই, উনি আমেরিকার টেক্সাসে থাকেন। উনি অনেক দিন ধরেই মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য সংগ্রহ করেন। তো আমাদের কাজের অনেকটুক তথ্য আমরা জালাল ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তো সেটা বলে আমি আমাদের কাজ শুরু করছি। তো আমরা সবাই জানি যে 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট শুরু হয়। এবং অপারেশন সার্চলাইটের থ্রুতে যেই গণহত্যা, যে জেনোসাইড শুরু হয়, তারপরে প্রায় 1 কোটি বাংলাদেশি বাংলাদেশ ছেড়ে তারা ভারতে গিয়ে পাড়ি জমান। এবং সেই ভারতে তারা যেই রিফিউজি ক্যাম্পগুলো ছিলেন, সেই রিফিউজি ক্যাম্পগুলোতে মৃত্যু হার বাংলাদেশের ওই সময়ের স্বাভাবিক যে মৃত্যু হার তার চেয়ে অনেক বেশি ছিল। এবং কারণগুলো খুব সহজেই অনুমেয়, কারণ ওই সময় খাওয়ার অভাব ছিল, রিফিউজি ক্যাম্পগুলোতে যথেষ্ট পরিমাণ অনুদান ছিল না। তারপরে বিভিন্ন রোগ ছড়াচ্ছিল, স্পেশালি বর্ষার মৌসুমে কলেরা, ডায়রিয়া, বিভিন্ন রকম। কিছু কিছু স্টেটে শরণার্থীর সংখ্যা এত বেশি ছিল যে ওই স্টেটের অ্যাকচুয়াল জনসংখ্যার চেয়ে শরণার্থীর সংখ্যা বেশি ছিল। সো ভারতের ওই বর্ডার স্টেটগুলোর জন্য এই রিফিউজি এবং শরণার্থীর চাপটা অনেক বড় ছিল, এবং জাতিসংঘ সাহায্য করেছিল, কিন্তু অনুদানের পরিমাণ সেই পরিমাণ পর্যাপ্ত ছিল না। এবং এই কারণে শরণার্থীদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে। এবং বিশেষত আমি আগে যেমন বললাম, এই বর্ষার সময়ে এই জুন থেকে সেপ্টেম্বর মাসে বিভিন্ন রকম এপিডেমিক ছড়িয়ে পড়েছিল ওই সব শরণার্থী শিবিরে। এবং ওই কয়েক মাসে, এটা আমরা পরেও দেখব আমাদের ডাটা দিয়ে, যে মৃত্যুহার অনেকটুকু বেড়ে গিয়েছিল। কিন্তু যদিও অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু 71 সালের ওই সময়েও ভারতে কোনো স্পেসিফিক রেকর্ড রাখা হয়নি যে কত টোটাল মানুষ মারা গেছে। কারণ একটা কারণ ছিল যে অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স পাওয়াটা খুবই কঠিন ছিল, কারণ অবস্থা এতটাই ভয়ঙ্কর। এবং তারপরও স্ট্যাটিস্টিক্স পাওয়াটা কঠিন, আবার হয়তো কোনো কোনো জায়গায় সরকারি কর্মকর্তারা তারা যত মারা গেছেন তারা সেটা বলতেও চাইতেন না, কারণ মারা যাওয়ার সংখ্যাটা এতই বেশি। তো এমনকি আমেরিকার সিনেট কমিটি তখন ভারতের ক্যাম্প পরিদর্শন করে বলেছিল যে অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স আর ডিফিকাল্ট টু অবটেইন অর ইভেন এস্টিমেট। তো এই প্রেক্ষিতে আমাদের গবেষণার মূল প্রশ্ন ছিল যে ভারতের মধ্যে এই শরণার্থী শিবিরে কত শরণার্থী মারা গিয়েছিলেন। তো আগেই যেমনটি বলেছি যে ডাটা পাওয়া আমাদের গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এই গত 8-10 বছর কাজ করে আমি যে বুঝেছি, এক একটা ক্যাম্পের ডাটা বের করতেই আমাদের মনে হয় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। ডাটা বের করার পরে অ্যানালাইসিস করা আমাদের জন্য, বিশেষত আমার কো-অথর কৌস্তভের জন্য অত কঠিন ছিল না, কারণ ও স্ট্যাটিস্টিক্সের মানুষ। কিন্তু আমরা এই 17টা ক্যাম্পের ডাটা পেয়েছি, সেটাই মনে হয় গবেষণার সবচেয়ে কঠিন কাজ ছিল। এই 17টা ক্যাম্পের ডাটা আসে বিভিন্ন সোর্স থেকে। 2টা সোর্স হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি আসছে সার্ভে থেকে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 1971 সালের সেই সময়ে 2টা ক্যাম্পে, আমি যতদূর মনে করতে পারি, যে 2জন বিদেশি গবেষক তারা বসে প্রতিদিন ধরে তারা গুনছিলেন যে কতজন আছে, কতজন মারা যাচ্ছে।
এবং তাদের একটা কাজ 1972 সালের ছোট একটা জার্নালে পাবলিশ হয়। ভদ্রলোকের নাম সম্ভবত মিস্টার সিম্যান, উনি কোনো একজন দাতব্য সংস্থায় কাজ করতেন, এবং সেই লেখাটা আমি দেখি 2013 বা 14 সালে, এবং ওই লেখাটা দেখার পর আমার প্রথম মনে হয় যে শরণার্থী শিবিরের মৃত্যুহার বের করা সম্ভব। একটা কাজ যেহেতু আছে, আরও কাজও হয়তো এরকম আছে। তো এইরকম সার্ভে আমরা হয়তো পেয়েছি দুটা, কিন্তু অন্যান্য ক্যাম্পে আমরা নিউজ পেপার রিপোর্ট পাই, কোনো কোনো মাসে কতজন মারা গেছে জুন থেকে সেপ্টেম্বরে, কোথাও দেখি পুরো সময়ে কতজন মারা গেছে। আর অন্য কিছু ক্যাম্পে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট পাই ভারত বা UNHCR এর, তারা যখন ভিজিট করছেন তারা মৃত্যুর সংখ্যা বলেন। তো এরকম 17টা ক্যাম্পের মৃত্যুর সংখ্যা দিয়ে আমরা সেটাকে পুরো ভারতের শরণার্থী শিবিরের মৃত্যুর উপর প্রজেক্ট করি। মানে আমরা শরণার্থী শিবিরের টোটাল মৃত্যু সংখ্যা এই 17টা ক্যাম্পের ডাটা থেকে বের করার চেষ্টা করি। তো প্রথমে আমি আমাদের এখানে আমাদের জার্নাল পেপারের নাম বলা হচ্ছে ডেথ টোল এবং বাংলাদেশের রিফিউজিস অফ দ্য 1971 ওয়ার। এই জার্নালের একটা সুবিধা হচ্ছে এটা একটা ওপেন অ্যাক্সেস জার্নাল, তো আপনারা যারা চান আপনারা যা সার্চ করলে পুরোটাই ডাউনলোড করতে পারবেন এবং আমাদের পুরো অ্যানালাইসিস আপনারা দেখতে পাবেন, কারণ এটা যে কেউ অ্যাক্সেস করতে পারেন। তো আমাদের অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি জাস্ট হচ্ছে আমাদের মেজর ফাইন্ডিংসটা বলে নেই। আমাদের মেজর যে জিনিসটা আমরা প্রাথমিকভাবে বা মূলভাবে বের করছি সেটা হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী এই 1 কোটি রিফিউজির মধ্যে অন্তত 6.5 লাখ শরণার্থী ভারতে মারা গেছেন। তো এই শরণার্থীরা তারা যদি বাংলাদেশ থেকে ভারতে না যেতেন, তাহলে বাংলাদেশে থাকতেন এবং যদি শান্তির সময় থাকতো, কোনো যুদ্ধ না হতো, তাহলে রাফলি 86,000 শরণার্থী বা 86,000 মানুষ মারা যেতেন এই 1 কোটির মধ্যে। এই 86,000 নাম্বারটা কোত্থেকে আসছে? আপনারা জানেন যে কোনো সময়ই আমাদের একটা ন্যাচারাল ডেথ টোল থাকবে, যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট সময়ে কিছু মানুষ থাকলে কিছু মানুষ মারা যাবেন, সেটাকে আমরা বলি পিস টাইম ডেথ রেট। সো ওই শান্তিকালীন সময় হয়তো 86,000 মারা যেতেন, কিন্তু শরণার্থী শিবিরে এই 17টা ক্যাম্পের ডাটা থেকে আমরা পাচ্ছি অন্তত 6.5 লাখ মারা গেছেন। তার মানে অন্তত 5,60,000 অতিরিক্ত মৃত্যু হচ্ছে, দুটোর পার্থক্য। এটা হচ্ছে আমাদের মূল ফাইন্ডিংস। কিন্তু তারপরে আমরা দেখাই অ্যাকচুয়ালি আমাদের এই এস্টিমেট এটা আসলে একটা আন্ডার কাউন্ট, মানে আমরা অনেকগুলা ফ্যাক্টর ডাটার স্বল্পতার কারণে আমরা বিবেচনা করতে পারিনি। আমরা যদি বিবেচনা করতে পারতাম, আমরা মোটামুটি নিশ্চিত যে মৃত্যুর সংখ্যা এই 6,50,000 বা অতিরিক্ত মৃত্যুর সংখ্যা এই 5,60,000-এর চেয়ে আরও বেশি হতো। সো ভবিষ্যতে কেউ যদি আরও বেশি ডাটা নিয়ে কাজ করেন, ওই ফ্যাক্টরগুলো কনসিডার করেন, হয়তো সেই এস্টিমেটের সংখ্যা এই আমাদের প্রাপ্ত সংখ্যার চেয়ে বেশি হবে। তো সেটা বলে আমরা এখন আমাদের অ্যানালাইসিস সেকশনে যাব এবং শেষে আমি আমাদের কাজের এখনকার সময়ের তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করব, আর কিছুটা সময় স্পেন্ড করব। তো অ্যানালাইসিস সেকশনে আমি বলে নিচ্ছি যে আমাদের অ্যানালাইসিসের আগেই বলেছি যে এটা মূল অংশ আমার কো-অথর কৌস্তভের করা। তো আমি অ্যানালাইসিসের খুব ডিটেইলড গাণিতিক অংশগুলো পুরো আজকে দেখাবো না, বা কিন্তু কিছুটা অংশ দেখাবো যে হয়তো আপনাদের বোঝার সুবিধা করবে। তো চলুন আমরা ধীরে ধীরে যাই। তো প্রথমত হচ্ছে এই ছবিটা দেখাচ্ছে যেই 17টা ক্যাম্পের উপর, যে 17টা ক্যাম্পের ডাটা আমরা পেয়েছি এবং যেই 17টা ক্যাম্পের ডাটার উপর ভিত্তিতে আমরা কাজটা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্যাম্প, আমার মনে হয় 15টা ক্যাম্পই বর্ডার এরিয়াতে, পশ্চিমবাংলা, মেঘালয়, আসাম, একটা উড়িষ্যা আর একটা ছত্তিশগড়ে। তো এটার উপর ভিত্তি করে আমাদের কাজ এগিয়েছে। নাও এখন 17টা ক্যাম্পের মধ্যে আমি স্পেসিফিক্যালি 5টা ক্যাম্পে ফোকাস করছি এই প্রেজেন্টেশনের জন্য, জাস্ট আমার কাজটা বোঝানোর জন্য, কিন্তু একই রকম অ্যানালাইসিস আমাদের 12টা ক্যাম্পের জন্য খাটে। এই 5টা স্পেসিফিক ক্যাম্প, 4টাই হচ্ছে পশ্চিমবাংলায়, একটা মেঘালয়। স্পেসিফিক্যালি নাম্বার 2 এইটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সল্ট লেক ক্যাম্প, কারণ এই সল্ট লেক ক্যাম্পের শরণার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, তো এটা আমাদের অ্যানালাইসিসকে প্রভাবিত করেছে কিছুটা। তো প্রথমে এই স্লাইডের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পগুলোতে কত মানুষ মারা গিয়েছে। তো এই বাম পাশের টেবিলের বাম পাশের 4টা কলাম, এগুলো অরিজিনাল সোর্স থেকে আসছে।
মানে সল্টলেক ক্যাম্পে কত মারা গিয়েছে আমরা ওই সময়ের রিপোর্ট থেকে পাচ্ছি, বারাসাতে কত মারা গেছে, বালাত অ্যান্ড মাইলামে কত মারা গেছে আমরা ওখানকার সোর্স থেকে পাচ্ছি। সেই নাম্বারগুলোকে আমরা ডেথ রেটে কনভার্ট করছি। যেমন ধরেন সল্টলেকে যদি 1,70,000-এর মধ্যে 3,671 জন মানুষ মারা যায় এবং সেটা রিপোর্টেড হয়েছে নভেম্বর 30-এ, তার মানে সেটাকে যদি আমরা কনভার্ট করি প্রতি বছরে 1,000 মানুষজনের মধ্যে কতজন মারা যাচ্ছে, তাহলে সেটা আসছে 52। তো এখানে বলে রাখা ভালো, তো কখনো কখনো আমরা কোনো ক্যাম্পের ডাটা যখন পাচ্ছি সেই ডাটাগুলো বলে দিচ্ছে যে মৃত্যুটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটেছে, ধরেন অগাস্ট এবং সেপ্টেম্বরে। আবার কোনো কোনো ক্যাম্পে আমরা সেটা পাই না, ওরা বলে না যে মৃত্যুটা কখন থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা রক্ষণশীল বা কনজারভেটিভ এস্টিমেট করি, আমরা ধরি যে হচ্ছে ক্যাম্পটা যেদিন থেকে স্থাপিত হয়েছে সেদিন থেকেই এই মারা যাওয়ার সংখ্যাটা শুরু হয়েছে। তার ফলে যেটা হয় কি, আমাদের নাম্বারটা হয়তো কনজারভেটিভ আসে, এমন হয়তো হচ্ছে যে এই মারা যাওয়ার সংখ্যাটা 3 মাসের, কিন্তু আমার কাছে যেহেতু ডাটাটা নেই আমি ধরে নিচ্ছি যে মারা যাওয়াটা শুরু হয়েছে একেবারে শুরু থেকে। সো এটা আমাদের ওভারঅল এস্টিমেটকে হয়তো কমিয়ে দিচ্ছে, কিন্তু এটা ছাড়া আমাদের পক্ষে আসলে এর চেয়ে ভালো আর কোনো অপশন ছিল না কিছু ধরা। তো যাই হোক, এভাবে ডেথ রেট আসছে এই 5টার। আর আপনার একটা জিনিস খেয়াল করবেন, এই 5টার মধ্যে 4টার ডেথ রেট মোটামুটি কাছাকাছি, 1,000-এর মধ্যে 47, 52, 55, 50। এবং আমি যদি এটা ওই সময়ের বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের শান্তিকালীন সময়ের মৃত্যুহারের সাথে তুলনা করি, সেটা আসলে 17, 1,000 মানুষের মধ্যে প্রতি বছরে। তো এটার সাথে আপনারা এই 4টা তুলনা করলেই পরিষ্কার বোঝা যায় যে শরণার্থী শিবিরে গিয়ে মৃত্যুহারটা ধপ করে 3 গুণ বেড়ে গেছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে বালাত এন্ড মৈলামে এই সংখ্যাটা অনেক বেশি, 5 গুণ বেশি। কারণ কি? কারণ হচ্ছে এই সংখ্যাটা বালাত এন্ড মৈলামে কালেক্ট করা হয়েছে শুধু মিড সেপ্টেম্বরে, যখন হচ্ছে মনসুন সিজন চলছে এবং যখন হচ্ছে প্রায় কলেরার পিক সময় শরণার্থী শিবিরে, এবং এটা আমরা পরেও দেখব। তো এই যেসব ডাটা আমরা হচ্ছে মনসুন সিজনে পেয়েছি ওই সব জায়গায় মৃত্যুহার অনেক বেশি ছিল। তো আমরা দুটোই কনসিডার করি, বিবেচনা করি আমাদের পুরো কাজে। তো আমরা এভাবে ইন্ডিভিজুয়াল মৃত্যুহার থেকে কিভাবে পুরো শরণার্থী শিবিরে মৃত্যু সংখ্যা বের করি, তো এখানে আমাদের একটা ছোট উদাহরণের মাধ্যমে এটা আমরা বুঝিয়েছি। যেমন সল্টলেক ক্যাম্পে 1,70,000 মানুষের মধ্যে 3,761 জন মারা গেছেন, এবং আমি আগে যেটা বলেছি এটা একেবারে প্রপার সার্ভের উপর ভিত্তি করা, মিস্টার সিম্যানের আমার যতদূর মনে পড়ছে। এবং তারা মারা গিয়েছেন জুলাই 1 থেকে 30 নভেম্বরের মধ্যে। তো এটাকে খুব সিম্পলি আমি যদি ঐকিক নিয়মেও কনভার্ট করি, তাহলে 1,000 মানুষের মধ্যে প্রতি বছরে মারা যাচ্ছে 52 জন, এবং সেটাকে যদি আমি 1 কোটি মানুষের মধ্যে এটা নিয়ে যাই, তাহলে সেই হিসাবে 9 মাসে তারা মৃত্যুর সংখ্যা আসবে 3,90,000। তো এভাবে প্রতিটা ক্যাম্পের ডাটা থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে পুরনো শরণার্থীদের মধ্যে কত মানুষ মারা গেছেন। তো সেভাবে প্রতিটা ক্যাম্প থেকে এভাবে এই 9 মাসে প্রজেক্ট করলে আমরা প্রতিটা শরণার্থী শিবিরের আলাদা আলাদা প্রতিচ্ছবি দেখতে পাই পুরো মৃত্যু সংখ্যার মধ্যে। ইংরেজিতে যেটাকে বলে আমরা প্রজেক্ট করছি এক একটা ক্যাম্পের ডাটা টোটাল ডাটার উপরে। কিন্তু আমাদের কাজটা আরেকটু ডিটেলে করতে হয়েছে, কারণ শরণার্থী 1 কোটি শরণার্থী তো ভারতে 9 মাস ছিলেন না, তারা তো ভারতে আস্তে আস্তে গিয়েছেন। তো এখানে আমাদের একটা ভালো ডাটা আছে, শরণার্থীরা যখন ভারতে গিয়েছেন তখন ভারত সরকার অথবা UNHCR তারা খুব ডিটেইলে রেকর্ড করেছেন যে কোন সময়ে কত শরণার্থী আসছেন। তো আপনারা এটা বাম পাশের এই ছবিতেই দেখতে পারেন যে এপ্রিল থেকে শুরু হয়েছে, আসলে হয়তো মার্চের শেষেই শুরু হয়েছিল, ডিসেম্বর পর্যন্ত গিয়েছে। তো ওইভাবে যেমন ধরেন মে মাসের 1-এ এই ডাটা অনুযায়ী ভারতে 10 লাখ শরণার্থী ছিল, মে মাসের 16-তে এই ডাটা অনুযায়ী ভারতে ছিল প্রায় 20 লাখের মতো। তো এভাবে আমরা এই ডাটা ব্যবহার করে বের করি যে বাংলাদেশের শরণার্থীরা সম্মিলিতভাবে ভারতে কতদিন থেকেছেন।
কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 1 কোটি শরণার্থী ভারতে 5 দিন থাকলে আমার যে এস্টিমেট আসবে সে জায়গায় তার যদি ভারতে 10 দিন থাকে আমার এস্টিমেটটা পার্থক্য হয়ে যাবে। তো এই কারণে আমরা একটা ভ্যারিয়েবল ব্যবহার করি যেটাকে আমরা বলি পার্সন টাইম, দ্যাট বেসিক্যালি এটা হচ্ছে বাংলাদেশি শরণার্থীদের ভারতে সম্মিলিত থাকা দিনগুলো, এবং আমরা ওটা ব্যবহার করে আমরা টোটাল শরণার্থী শিবিরে মৃত্যু সংখ্যাটা বের করি। তো আমি একটু আগে বর্ষার মৌসুমের বা মনসুন সিজনের কথা বলছিলাম। আমরা 1971 সালে ভারতে বৃষ্টিপাতের রেকর্ড ঘেটে দেখি আমাদের কাজের সময়, এবং এখানে রেইনফল সেটা দেখাচ্ছে। এবং আপনারা দেখেন যেটা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, রাফলি অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। এবং আমরা যখন হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা দেখি অথবা কোয়ালিটেটিভ ডাটা দেখি, আমরা সব জায়গায় দেখি যে শরণার্থী শিবিরে মৃত্যুর সংখ্যাটা ওই 2-3 মাসে অনেক বেড়ে গিয়েছিল। এবং যেটা খুবই স্বাভাবিক, কারণ এখান থেকে এটার সাথে কলেরা ছড়িয়ে যাওয়ার একটা কোরিলেশন আছে, একটা সম্পর্ক আছে, এই কারণে অনেক মারা গিয়েছিল। এবং সেই কারণেই বালাত অ্যান্ড মৈলাম ক্যাম্পের ডাটা যেহেতু সেপ্টেম্বরের মাঝামাঝি আসছে, সেহেতু বালাত অ্যান্ড মৈলাম ক্যাম্পের ডেথ রেটটা এই বাকি 4টা থেকে প্রায় 5 গুণ বেশি আসছে এখানে। তো যেহেতু আমাদের মৃত্যু হারটা মনসুন সিজনে একরকম এবং অন্য সময় হয়তো একটু ডিফারেন্ট, তাই আমরা দুটো আলাদা মৃত্যু হার ব্যবহার করি আমাদের টোটাল শরণার্থীর মৃত্যু বের করার জন্য। একটা মৃত্যু হার আমরা বলি এটাকে বেস লাইন মৃত্যু হার, যেটা হচ্ছে গিয়ে মনসুন সিজন ছাড়াও বাকি সময় যে পরিমাণ শরণার্থী মারা গিয়েছেন, এবং আরেকটা হচ্ছে গিয়ে জুন থেকে সেপ্টেম্বরে শরণার্থী শিবিরগুলোতে যেরকম মারা গিয়েছেন। তো এই দুটো মৃত্যুহার ব্যবহার করে আমরা প্রতিটা ক্যাম্পের জন্য আলাদা একটা সমীকরণ দাঁড় করাই, এবং সেই সমীকরণগুলো বেসিক্যালি মৃত্যুহারের সাথে ওই ক্যাম্পে যত মানুষ মারা গেছে তার একটা সম্পর্ক স্থাপন করছে। এবং আমাদের আলটিমেটলি আমাদের ওই সমীকরণগুলো সলভ করতে হয়, আমরা সেটা স্ট্যাটিস্টিক্যাল লিনিয়ার রিগ্রেশন টেকনিক দিয়ে ব্যবহার করি। পুরো শরণার্থীগুলোর শিবিরগুলোর মধ্যে কত মৃত্যু হার ছিল এবং সেখান থেকে কত মানুষ মারা গেছে, তো সেটা দিয়েই আমাদের ওভারঅল ফাইন্ডিং আসে যে রিফিউজি ডেথ টোল বা শরণার্থীর মৃত্যু সংখ্যা 6.5 লাখের মতো চলে আসে, এবং অতিরিক্ত মৃত্যু সংখ্যা অন্তত 5,60,000 আসে। এবং আমরা প্রতিটা ক্যাম্পে যেহেতু মানুষ মারা গেছে, আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করছি। আমরা আনসার্টেনটি ইন্টারভালের উপর ফোকাস করি। আপনারা জানেন যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আপনার একটা এক্সপেক্টেড ভ্যালু থাকবে, আপনার একটা ভ্যারিয়েন্স থাকবে, মানে কতটুকু আপনার কনফিডেন্স ইন্টারভাল কিসের মধ্যে। এবং আমাদের কাজে এই শরণার্থী মারা যাওয়ার সংখ্যার কনফিডেন্স ইন্টারভালটা আসে 3 থেকে 8 লাখের মধ্যে। সো এটা এর মধ্যে যে কোনোটাই হতে পারে, কিন্তু এটার এক্সপেক্টেড ভ্যালু বা গড় ভ্যালু আমাদের প্রত্যাশিত মান সেটা 5,60,000 অতিরিক্ত মৃত্যু হারের ক্ষেত্রে। তো আমি আগেই বলেছি যে আমাদের কাজের কিছুটা লিমিটেশন আছে, এবং প্রধান লিমিটেশন আমি মনে করি যে আমাদের ডাটার স্বল্পতা। কারণ আমাদের কাছে 17টা ক্যাম্পের ডাটা আছে, কিন্তু কিছু কিছু ক্যাম্পের ডাটা খুবই অল্প সময়ের জন্য ফোকাস করে। আমি হয়তো 2 মাসের মারা যাওয়ার সংখ্যা পাচ্ছি, 3 মাস বা কয়েক সপ্তাহ, আমি পুরোটা সময় পাচ্ছি না। সো সেটা হয়তো প্রধান লিমিটেশন, এবং ওই লিমিটেশনের কারণে আমরা আগে যেমন বলেছি আমাদের এই প্রধান যে ফাইন্ডিং 5,60,000-এর অতিরিক্ত মৃত্যুহার, সেটা একটা আন্ডার কাউন্ট, এবং এটার বিভিন্ন কারণ আছে। আমি একে একে 3-4টা কারণ বলবো। কেউ যদি আমাদের কাজ পরে এগিয়ে নিতে চায় তারা হয়তো এই কারণগুলোর উপরও ফোকাস করবে। একটা হচ্ছে অনেক জায়গাতেই আমরা অফিসিয়াল ডেথ রিপোর্ট আর অফিসিয়াল ডেথ নাম্বার ব্যবহার করি ভারতের বিভিন্ন ক্যাম্পে। ধরেন ভারতের কোনো অফিসিয়াল এসে বলেছেন যে এই ক্যাম্পে এতজন মারা গেছে, আমরা তারটা ব্যবহার করি। কিন্তু ওই একই ক্যাম্পেই 2-1 জায়গায় আমরা দেখেছি আনঅফিসিয়াল ডেথ কাউন্ট হচ্ছে অফিসিয়াল সরকারি কর্মকর্তার বলার চেয়ে বেশি। সত্যি কথা কি, পাক ভারত উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গাতেই আপনারা দেখবেন অফিসিয়ালের চেয়ে অ্যাকচুয়াল ডেথ টোল সাধারণত বেশি হয়। সরকারি এসে একটু কমানোর চেষ্টা থাকে, ভারতের ওখানে কাজ করছেন এত মারা যাওয়া মানে এটা তো একটু বিব্রত করো। সো ওই হিসাবে কিন্তু তারপরও আমরা যেহেতু আমরা একটা জার্নাল পেপার
পাবলিশ করতে চেয়েছি আমরা অফিসিয়াল নাম্বারের উপর নির্ভর করেছি, বাট আনঅফিসিয়ালটা ব্যবহার করলে আমাদের এই এস্টিমেটেড মৃত্যু সংখ্যাও আরেকটু বেড়ে যেত। তারপরে হচ্ছে গিয়ে আমরা 17টা ক্যাম্পের মধ্যে যেগুলো ক্যাম্পে ফোকাস করেছি, সল্ট লেক ক্যাম্পে শরণার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, 1,70,000। এবং যেহেতু বেশি ছিল, এই সল্ট লেক ক্যাম্পের ডাটা আমাদের পুরো ফাইন্ডিং, আলটিমেট ফাইন্ডিং যেটা, সেটাকে অনেকটুকু প্রভাবিত করেছে। কারণ হচ্ছে এখানে শরণার্থী বেশি ছিল এবং ডাটাটা অনেক সময় দিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সল্ট লেক হচ্ছে ভারতের ওই সময়ের যত ক্যাম্প ছিল তার মধ্যে সবচেয়ে ভালো শরণার্থী শিবিরের একটা। আপনারা অনেকে হয়তো জানেন সল্ট লেক সম্ভবত এখন পার্ট অফ গ্রেটার ক্যালকাটা। সেটা যেহেতু কলকাতার খুবই কাছে, ওখানে ত্রাণ অনেক বেশি পৌঁছেছিল, ওই আসাম, মেঘালয়, এমনকি বার্মাতেও মানুষ গিয়েছিল। তো সেগুলোর তুলনায় সল্ট লেকের অবস্থা অনেক ভালো ছিল। সেই ভালো থাকার কারণে সল্ট লেকের মৃত্যুর সংখ্যা কিছুটা কম এসেছে এবং সেটা আমাদের আলটিমেট ফাইন্ডিংকে প্রভাবিত করেছে। হয়তো সল্ট লেকের কন্ট্রিবিউশন বা অনুপাতটা পুরো শরণার্থীদের মধ্যে যদি এতটা বেশি না থাকতো, হয়তো আমাদের ফাইন্ডিংটা আরেকটু বেশি হতো। আর আমাদের কাজে আমরা ক্যাম্পে যারা পৌঁছেছে বা ভারতে গিয়ে যারা থেকেছে তাদের মধ্যে কত মারা গিয়েছে সেটা নিয়ে আমরা বের করেছি। কিন্তু অনেকে কিন্তু ভারতে যাওয়ার পথেও মারা গেছেন, হয়তো রোগেই মারা গেছেন, ক্ষুধায় মারা গেছেন, কিন্তু সেগুলোর কোনো ডাটা আমাদের কাছে ছিল না, কারণ এটা পাওয়াটা খুবই কঠিন। ওগুলো ধরলেও হয়তো মৃত্যু সংখ্যা আরও বেশি এসে পড়তো, কিন্তু এটা আমাদের অ্যানালাইসিসে আসেনি। আর 4 নম্বর হচ্ছে আমাদের পেপারের টাইটেল ডেথ টোল এবং বাংলাদেশি রিফিউজিস অফ 1971 ওয়ার, কিন্তু পেপারের টাইটেলে ছোট একটু মিসনমার আছে। এটা হচ্ছে গিয়ে শুধু নন ভায়োলেন্ট ডেথ টোলের উপর ফোকাস করছে। মানে আমাদের কাজে কিন্তু ধরেন যখন শরণার্থীরা ভারতে যাচ্ছে, যাওয়ার পথে অনেক জায়গায় তারা পাকিস্তানি আর্মির কাছে মারা গেছে। বাংলাদেশের যে সবচেয়ে বড় ম্যাসাকার সম্ভবত 71 সালে চুকনগর ম্যাসাকার, সেই চুকনগর ম্যাসাকারেও তারা কিন্তু ভারতে যাচ্ছিলেন, কিন্তু 10 থেকে 12,000 মানুষ মারা যান পাকিস্তানি আর্মির হাতে। কিন্তু সেটা আমাদের কাজের অংশ না। আমাদের কাজ শুধুমাত্রই নন ভায়োলেন্ট ডেথ টোল এবং শুধুমাত্রই ফোকাস করছে ভারতে যারা মারা গেছেন, বাংলাদেশের মাটিতে যারা মারা গেছে তারা এই কাজে আসছে না। তো এই হচ্ছে আমাদের কাজের মানে আন্ডার কাউন্ট হওয়ার কিছুটা কারণ। তো আমি এখন কিছুটা সময় ব্যবহার করব যে আমাদের কাজের এখন তাৎপর্যটা কি, মানে কেন এই কাজটা বা এই ফাইন্ডিংসগুলো গুরুত্বপূর্ণ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আমি এটা শুরুতে বলিনি, আপনারা হাত তুলে প্রশ্ন করতে পারেন, মানে ইটস কমপ্লিটলি ফাইন, আমি আরও ব্যাখ্যা করতে পারি। তো আচ্ছা, প্রথমে আমি জাস্ট জানতে চাই আপনারা কারা কারা রমা চৌধুরীর নাম শুনেছেন? অনেকেই জানেন এখানে, হ্যাঁ, আমি ভালো জায়গায় জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন। তো রমা চৌধুরী আপনারা জানেনই, উনি চট্টগ্রামের একজন স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ধর্ষিত হন মে মাসের 13 তারিখে 1971 সালে, এবং তারপরে পাকিস্তান আর্মি তার বাড়িও পুড়িয়ে দেয়। তারপরে তার ফ্যামিলি থেকে ওনাকে থাকতে দেয় না। যুদ্ধের বাকিটা সময় 2 ছেলে এবং মাকে নিয়ে, আপনারা জানেন যে তাকে বনে জঙ্গলে অথবা সেই পুড়ে যাওয়া বাড়িতে থাকতে হয়েছে। এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তার 2 ছেলেই মারা যান। এক ছেলে সম্ভবত ডিসেম্বরে নিউমোনিয়ায় মারা যান, আরেক ছেলে ফেব্রুয়ারিতে। কিন্তু আমাদের কাজ, উনি ভারতে যাননি, উনি রিফিউজি ছিলেন না, কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের জন্য, সেটা হচ্ছে এই পুরো ঘটনায় ভায়োলেন্ট ডেথ টোল 0, কেউ ভায়োলেন্টলি মারা যায়নি, উনি ধর্ষিত হয়েছেন কিন্তু কেউ মারা যাননি। নন ভায়োলেন্ট ডেথ টোল এই ঘটনায় 2। সো এটা আমাদের মনে রাখতে হবে যে ভায়োলেন্ট ডেথ টোল না হলেও যুদ্ধের কারণে নন ভায়োলেন্ট অনেক মারা যেতে পারে, এবং সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনারা নিশ্চয়ই অনেকেই গাজায় যে গণহত্যা হচ্ছেন আপনারা সেটা ফলো করছেন। এই মুহূর্তে আমি যদি গাজার অফিসিয়াল ডেথ কাউন্ট ধরি, যেটা গাজার মিনিস্ট্রি অফ ইনফরমেশন তারা নিয়মিত প্রকাশ করে, এটা সম্ভবত 64,000-এর বেশি। কিন্তু আমি যদি আনঅফিসিয়াল ডেথ টোলের উপর ফোকাস করি, এবং আমি এই নাম্বারটা পাচ্ছি ডয়েশওয়েল থেকে, ওরা একটা রিসার্চ পেপার কোট করে বলছে সেটা 1 লাখের বেশি হবে। তো অনেক ক্ষেত্রেই ক্ষুধা এবং রোগের কারণে নন ভায়োলেন্ট ডেথ টোল ভায়োলেন্ট ডেথ টোলের সমান হয় অথবা ছাড়িয়ে যায়।
সো বাংলাদেশ এটা কোনো মানে ব্যতিক্রমধর্মী উদাহরণ না, এরকম উদাহরণ আরও জায়গায় পাওয়া যায়। এবং আমরা যদি মর্টালিটি দেখি, আমরা যদি বয়স ভিত্তিতে কারা মারা যাচ্ছে সেটা দেখি শরণার্থীদের মধ্যে, আমরা আরও ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স পাবো। এখানে একটা বার চার্ট আছে, কমলাটা হচ্ছে গিয়ে সল্টলেক ক্যাম্পে মারা যাওয়া মানুষদের মৃত্যু হার বিভিন্ন এজ গ্রুপে, এটা 0 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 8, ভেরি ওল্ড বলতে সম্ভবত 65+ বোঝাচ্ছে, এবং অ্যাডাল্ট হচ্ছে মাঝামাঝি। আর ব্লু হচ্ছে মতলববাজার থানা কুমিল্লার, সেখানে মৃত্যুহার 1966 থেকে 71-এ শান্তিকালীন সময়ে। আপনারা অনেকে হয়তো জানেন যে আইসিডিডিআরবি সম্ভবত মতলববাজার থানায় তাদের বড় ক্যাম্প আছে। সো বাংলাদেশে মতলববাজার থানা থেকে অনেক ভালো ডাটা পাওয়া গেছে যুদ্ধের আগে বা যুদ্ধের পরে। তো আমি এটা যদি কম্পেয়ার করি, আপনারা দেখেন ব্যাপারটা ইন্টারেস্টিং। অ্যাডাল্ট মৃত্যু হার, এটা ইনফ্যাক্ট দেখাই যাচ্ছে না বাচ্চা এবং বয়স্ক মানুষের মারা যাওয়ার হিসাবের থেকে, কিন্তু অ্যাডাল্ট মৃত্যুহারে সেই শান্তিকালীন সময়ে মৃত্যুহার আর 71 সালে সল্টলেকে মারা যাওয়া মৃত্যুহার, এই দুটো প্রায় সমান, তেমন পার্থক্য নেই। কিন্তু বাচ্চাদের মধ্যে এবং বয়স্ক মানুষের মধ্যে সেই মৃত্যুহারটা অনেক বেড়ে গেছে, স্পেশালি 0 থেকে 1 বছরের মধ্যে তো এটা কত 5 গুণ বেশি। তো এবং সল্টলেক ক্যাম্পে আমি আগে বলেছি ওখানে ত্রাণ সবচেয়ে বেশি গিয়েছিল। তো অন্যান্য ক্যাম্পের ডাটা যদি আমাদের থাকতো, আমরা দেখতাম যে বাচ্চা এবং বয়স্কদের মধ্যে মৃত্যুহার অনেক বেশি। সো এই নন ভায়োলেন্ট ডেথ টোল, সেটা শরণার্থী শিবিরেও বাচ্চা এবং বয়স্কদের মধ্যে অনেক বেশি। এবং আমার ধারণা কেউ যদি বাংলাদেশের ভিতরে 71 সালে নন ভায়োলেন্ট ডেথ টোল নিয়ে কাজ করত, সেখানেও তারা দেখতো যে মৃত্যুর পরিমাণ বেড়ে গেছে 71 সালের আগের তুলনায়। সো ওভারঅল মানে আমি বলবো যে অন্তত আমি যখন ছোট ছিলাম, আমি যখন 1971 সালের টোটাল মৃত্যু সংখ্যা নিয়ে যে কোনো বিতর্ক শুনতাম, একটা কমন কোয়েশ্চেন করা হতো যে 9 মাসে 93,000 পাকিস্তানি 30 লাখ কীভাবে খুন করলো। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমি শুনতাম। কিন্তু এটাই পয়েন্ট হচ্ছে যুদ্ধে শুধু রমা চৌধুরীর ঘটনাটা যেমন আমাকে দেখায়, যুদ্ধে শুধু ভায়োলেন্ট ডেথ হয় না, যুদ্ধে প্রচুর নন ভায়োলেন্ট ডেথ হয়। এবং যুদ্ধের যে কোনো টোটাল মৃত্যু সংখ্যা অবশ্যই সেই নন ভায়োলেন্ট মৃত্যু সংখ্যাকে ধরা উচিত, না হলে সেই কাজ, সেই অ্যানালাইসিস কখনোই পূর্ণাঙ্গ হয় না। এবং সেই হিসাবে আমাদের টোটাল মৃত্যু সংখ্যাকে যদি 71 সালে সেটার উপর যদি আমি ফোকাস করি, এটাকে আমরা ভায়োলেন্ট আর নন ভায়োলেন্ট ডেথ টোলে 2 ভাগে ভাগ করতে পারি, এবং নন ভায়োলেন্ট ডেথ টোলকে সেটাকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাংলাদেশি শরণার্থীরা ভারতে কত মারা গিয়েছেন, এবং বাংলাদেশের ভিতরে নন ভায়োলেন্ট মৃত্যু সংখ্যা কত বেড়েছে। সো আমাদের কাজ জাস্ট হচ্ছে এইটুকুর মধ্যে, এই রিফিউজি ইস্যুর মধ্যে। এবং আপনারা অনেকেই জানেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে 71 সালের মৃত্যু সংখ্যা নিয়ে বহু বিতর্ক আছে। 3 লাখ থেকে 30 লাখ অনেক কিছুই বলা হয়, কিছু কন্ট্রোভার্সাল বইয়ে এমনকি 50,000 থেকে 1 লাখেরও কথা বলা হয়। কিন্তু আমাদের কাজ দেখায় যে শরণার্থী শিবিরেই যদি 5,60,000 অতিরিক্ত মানুষ মারা যায়, তো অবশ্যই টোটাল মৃত্যু সংখ্যা এর চেয়ে অনেক বেশি কিছু হবে। সো ওই অ্যাটলিস্ট লো কাউন্ট যেগুলো আছে 3 লাখ, 50,000, 1 লাখ, সেটা শুধু শরণার্থী শিবিরের মৃত্যু সংখ্যা দিয়ে উড়িয়ে দেওয়া যায়। এবং অবশ্যই এই শরণার্থীরা ভারতে গিয়ে মারা গেছেন, বাট আমরা সবাই জানি যে তারা মারা গিয়েছেন কারণ তাদেরকে হচ্ছে গিয়ে এই জেনোসাইড, এই পাকিস্তানি আর্মির অপারেশন সার্চলাইট, এগুলো থেকে বাঁচার জন্য ভারতে যেতে হয়েছে। সো সেটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমি কিছুটা বলবো যে আমাদের কাজের মেবি হিস্টোরিক্যাল আর কারেন্ট গ্লোবাল কনটেক্সট। সো প্রথমেই আমি বলবো যে আমাদের শরণার্থীরা ভারতে তারা অনেক কঠিন জীবনযাপন করেছেন, অনেকে মারা গিয়েছেন। এবং আজকেও যদি আমি পৃথিবীর দিকে তাকাই, আমি দেখব যে সারা পৃথিবীতে এই শরণার্থীদের অবস্থা এখনও সেই হিসাবে অত ভালো নয়। বাম পাশের ছবিটা দক্ষিণ সুদানের রিফিউজি ক্যাম্প থেকে, ডান পাশেরটা রোহিঙ্গা রিফিউজি কক্সবাজার থেকে। সো সারা পৃথিবীতেই শরণার্থীরা এখনও স্বাভাবিক সময়ের চেয়ে, মৃত্যুহারের চেয়ে তাদের মধ্যে মৃত্যুহার বেশি। এবং আমি নিজে কোনো পলিসি মেকার না, কিন্তু আমি মনে করব আমরা যখনই কোনো পলিসি ডিসিশন নিব, আমাদের ওইটুকু সিম্প্যাথি থাকা উচিত এবং আমাদের মনে রাখা উচিত আমাদের মানুষরাও এক সময় অ্যাকচুয়ালি 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধের সবচেয়ে বড় রিফিউজি ক্রাইসিস সম্ভবত আমাদের জাতির মানুষ ওরাই তার শিকার হয়েছিলেন। তো
তো সেটা ভেবেই আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত যখনই আমাদের নিতে হয়। আর আরেকটা কথা, যে এই কাজের সিগনিফিক্যান্স গ্লোবাল কনটেক্সটে কি, এটা অনেকটা আমার ব্যক্তিগত একটা অভিমত। আমি যখন ছোট থেকে বড় হচ্ছি, বা আমার সবসময় মনে হতো যে বাংলাদেশের গণহত্যাটা 71 সালের যতটা বড় স্কেলে পশ্চিমা সমাজে, বিশেষ করে আমেরিকায়, সেটার স্বীকৃতি সেভাবে হয়নি। আমি তখনও তেমন দেখিনি, আমি আমেরিকায় থাকি, এবং আমি অনেক ভেবেছি যে কারণটা কি, এবং আলটিমেটলি মনে হয় কারণটা পলিটিক্যাল সায়েন্টিস্ট ডোনাল্ড বিচলার, উনি ওনার একটা পেপারে খুব সুন্দর করে বলেছেন। উনি বলেছেন যে জেনোসাইড স্কলাররা একটা গণহত্যার উপর তখনই ফোকাস করে যখন সেটা পলিটিক্যালি অর ইন্টেলেকচুয়ালি অ্যাডভান্টেজিয়াস হয়। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিম বা আমেরিকার পার্সপেক্টিভ থেকে সেটা হয়নি। কেন হয়নি? এবং আমি কোট করছি তার লেখা, "No ideological or partisan faction in the US has stood to gain much from the study of the Bangladesh genocide." আমেরিকা বা পশ্চিমের মেইন স্ট্রিম জেনোসাইড স্কলাররা সাধারণত একটা গণহত্যার উপর ফোকাস করেন যখন গণহত্যাটা তাদের বিরুদ্ধ পক্ষের কেউ করেন। যেমন কাম্বোডিয়ান জেনোসাইডের কথা অনেক আসে, কারণ খেমার রুজ এরা কমিউনিস্ট ছিল আমেরিকার বিরুদ্ধে পক্ষে, সেটা আমেরিকার জন্য করা খুবই সহজ, খুবই কনভিনিয়েন্ট, আমেরিকার জন্য করা সুবিধাজনক বা পশ্চিমাদের, এই কারণে কাজটা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমের লেফট উইং স্কলাররাও বাংলাদেশের গণহত্যার উপর সেভাবে ফোকাস করেনি, কারণ বাংলাদেশ আলটিমেটলি লেফট উইং ব্লককে যায়নি, সে কারণে তাদের কাছ থেকে ওটা মিস হয়ে গেছে। সেই হিসাবে গাজার গণহত্যা যেভাবে আসে, বাংলাদেশের গণহত্যা আমেরিকার সেটাও আসে না, লেফট উইং ব্লকেও আসে না। তো দুদিক থেকেই অনেকটুক অনুপস্থিত থেকেছে পশ্চিমের চোখ থেকে। তো এই কারণে বাংলাদেশের মানুষকেই আমাদের জেনোসাইড নিয়ে কাজ করতে হবে, আমাদের উপর ঘটে যাওয়া গণহত্যার উপর ফোকাস করতে হবে। এবং আমি জানি বাংলাদেশের অসংখ্য গবেষক, লিবারেশন ওয়ার মিউজিয়াম, আপনারা সবাই এটা নিয়ে অক্লান্তভাবে পরিশ্রম করছেন, এবং আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। তো আমি জাস্ট আশা করি যে 1971 সালের টোটাল মৃত্যু সংখ্যা নিয়ে যদি আমরা কোয়ান্টিটেটিভ স্টাডি আরও ডিটেইল করি, তাহলে সারা পৃথিবীতে আমাদের এই গণহত্যার স্বীকৃতি পেতে বা আরও তাৎপর্য স্বীকৃতি পেতে আমাদের আরও সুবিধা হবে। আর সো আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে, এই কাজ বাংলাদেশের ন্যারেটিভের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে এই কাজের তাৎপর্য কী? এটাও আমি অনেক বাংলাদেশিদের কাছ থেকে দুর্ভাগ্যজনকভাবে শুনি যে তারা জেনোসাইড, বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যা, তারা হয়তো বলতে চান যে এটা ঘাটাঘাটি করে লাভ কি, অতীত নিয়ে ঘাটাঘাটি করে লাভ কি, আমাদের তো মুভ ফরওয়ার্ড করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি মানে হচ্ছে যে আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না আমরা যদি আমাদের পাস্টের সাথে রিকনসিলিয়েশন না করি। আমরা যদি অতীত না ঘাটি, তাহলে আমাদের পক্ষে সামনে ঘটানো সম্ভব না। এবং আমাদের 71 সালে বা আগে পারে ঘটে যাওয়া সকল অ্যাট্রসিটি কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ফোকাস করতে হবে। এবং আমি নিজে একজন কোয়ান্টিটেটিভ, একজন গাণিতিক গবেষক হিসেবে বলতে পারি যে আমাদের 71 সালের পরে ঘটে যাওয়া বিহারিদেরকে যে মারা হয়েছে সেটার উপরও ফোকাস করতে হবে, কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। যেমন ধরুন, আমাদের কাজে দেখা যাচ্ছে যে অন্তত 5,60,000 অতিরিক্ত মানুষ মারা গেছে ভারতের শরণার্থী শিবিরে। আমরা আনঅফিশিয়াল রিপোর্ট থেকে জানি যে 70 থেকে 80% শরণার্থী অ্যাকচুয়ালি হিন্দু ছিলেন ওই সময়। এটা আমাদের পেপারে নেই, এটা আমাদের অফিসিয়াল ডাটা না, কিন্তু আনঅফিশিয়ালি আমরা এটা বিভিন্ন জায়গায় দেখেছি। তার মানে এই 5 থেকে 6 লাখ অতিরিক্ত মারা যাওয়ার বেশিরভাগ মানুষই আসলে হিন্দু ছিলেন। কিন্তু তারপরও আজও বাংলাদেশে বিভিন্ন মাইনরিটি গ্রুপস তাদের ধর্মের জন্য বা তাদের জাতীয়তার জন্য তারা পারসিকিউটেড হন। তো আমরা কখনোই ক্লেম করতে পারবো না যে আমরা 71 সালের চেতনা পুরোপুরি ধারণ করি যতদিন পর্যন্ত বাংলাদেশে ধর্ম বা জাতীয়তার জন্য মাইনরিটি গ্রুপ পারসিকিউটেড হবে। সো অতীত আমাদের ঠেকিয়ে রাখবে না, অতীতের উপর ফোকাস করা, আমরা যদি আসলেও ঠিকভাবে ফোকাস করতে পারি, অতীত আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে। তো আমি শেষ করতে চাচ্ছিলাম জাস্ট দুটো স্লাইড দিয়ে, যে আমাদের কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা প্রথম স্লাইড। আমি আগেই এই সহজ হিসাবটা দেখিয়েছি যে কিভাবে আমাদের কাজটা টোটাল ডেথ টোলের সাথে জড়িত। তো আমি আগে যেমন বললাম, যে কেউ আমাদের কাজ আরও এক্সটেন্ড করতে পারবেন আপনারা যদি
আরও ক্যাম্পের মৃত্যু সংখ্যা পান। আমাদের কাছে 17টা ক্যাম্প আছে। কেউ যদি চায়, ইনফ্যাক্ট আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমার যদি সময় থাকতো আমি ভারতের বর্ডার স্টেটগুলো ঘুরে ঘুরে আরও আর্কাইভাল রিসার্চ করতাম, আমি আরও ক্যাম্পের ডাটা নিয়ে তাহলে হচ্ছে কাজটা আরেকটু সমৃদ্ধ করতাম, কিন্তু এটা করা সম্ভব যদি কেউ কাজটা এগিয়ে নিতে চায়। সো এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা হচ্ছে নন ভায়োলেন্ট ডেথ টোল উইদিন বাংলাদেশ, মানে বাংলাদেশে যে মানুষ যুদ্ধ গুলি ছাড়াও যে বেশি মারা গিয়েছিল সেটা নিয়ে যদি আপনারা কেউ যদি কাজ করতে চায়, আমার মনে হয় এটা খুব ভালো কাজ হবে। আমি নিজেও অ্যাকচুয়ালি পুরোপুরি জানি না যে এটা ডাটা কোথায় পাওয়া যায়, বাট আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটায় সেভাবে নজর দেওয়া হয়নি। আর অবশ্যই মেইন ফোকাস কোয়ান্টিটেটিভ পার্সপেক্টিভে সেটা হচ্ছে পুরো মৃত্যুর সংখ্যা 71 সালের। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে যে কোনো সার্ভে হয়নি, কিন্তু কথাটা পুরোপুরি ঠিক না। আমি নিজেই একটা বইয়ে কল্যাণ চৌধুরীর জেনোসাইড ইন বাংলাদেশের একটা সার্ভের কথা দেখলাম, এবং যেই সার্ভে হচ্ছে জেলা ভেদে করা হয়েছে। 20টা জেলায় কত কত মানুষ খুন হয়েছে সেটা 1972 সালের মার্চের 30-এ সম্ভবত সার্ভেটা কমপ্লিট হয়, এবং তারা ক্লেম করে ওই 20টা জেলায় 12,50,000 খুন হয়েছে। সো এটা মনে রাখতে হবে, 12,50,000 আর আমাদের যে সংখ্যা কিন্তু পুরো আলাদা। আমাদেরটা কিন্তু হচ্ছে গিয়ে ভারতে মারা যাওয়া, বাংলাদেশে না। বাট এই সার্ভের এরপরে আমি জাস্ট হচ্ছে টেবিলটা দেখতে পাই কল্যাণ চৌধুরীর জেনোসাইড ইন বাংলাদেশ, এবং সার্ভেটা বাংলাদেশ গভর্নমেন্টের বা বাংলাদেশের মানুষের করা, কিন্তু এর পরের সোর্সটা আমি খুঁজে পাই না। যেটা বলছিলাম, মানে আমাদের ডাটার স্বল্পতা আমাদের একটা প্রধান সমস্যা। সো কেউ যদি এই সার্ভের পুরো অংশটা খুঁজে পান, এটা কোত্থেকে আসছেন, আরও ডিটেইল আছে কিনা, আমার মনে হয় এটা নিয়ে একটা ভালো কাজ করা সম্ভব। কেউ চাইলে এখনও সার্ভে করতে পারেন। একটা অবশ্যই সমস্যা যে 1971 অনেক আগের যারা ওই সময় ছিলেন তাদের অনেকেই হয়তো নেই, বাট তারপরও এই সার্ভে করলে আমি মনে করি যদি কেউ কখনো এই সার্ভে করতে চান, তাদের শুধুমাত্র বাংলাদেশের উপর ফোকাস করলে হবে না, তাদের হচ্ছে বাংলাদেশি মাইগ্রেন্ট যারা ভারতে আছেন তাদেরটাও কনসিডার করতে হবে। কারণ আমাদের ডাটা থেকে আমরা যেহেতু দেখি যে অনেক হিন্দু মারা গিয়েছেন 1971-এ, তাদের কেউ তাদের আত্মীয়রা হয়তো পরে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। সো ওরকম সার্ভে করলে দু জায়গায় করতে হবে। আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমরা সেন্সাস ডাটার উপর ফোকাস করতে পারি, 71 সালের আগের এবং 71 সালের পরের সেন্সাস, এবং দুই সেন্সাসের উপর ভিত্তি করে আমরা দেখতে পারি যে 71 সালে হারিয়ে যাওয়ার সংখ্যা কত। কারণ আপনারা 61 এবং 74 সালের সেন্সাস দেখলে দেখতে পাবেন যে জনসংখ্যাটা যতটা বাড়ার কথা ছিল ঠিক ততটা বাড়ে না, এবং 71 সেটায় একটা প্রভাব ফেলছে। আপনারা কেউ যদি আরিফ রহমানের বই পড়ে থাকেন তাহলে দেখবেন যে উনি এটা নিয়ে কথা বলেছেন। আর শেষে জাস্ট আমাদের ছোট কথা দিয়ে অল্প কথা দিয়ে শেষ করছি। আমরা আমাদের কাজ শুরু করেছিলাম অ্যাকচুয়ালি 2013 সালে, সো অনেক দিন হয়ে গেল। আমরা শুরুতে ফোকাস করেছিলাম 71 সালের মোট মৃত্যু সংখ্যার উপর, কিন্তু ডাটার স্বল্পতার কারণে আমাদের ফোকাসটা সরিয়ে শরণার্থী শিবিরের মৃত্যু সংখ্যার উপর নিয়ে আসতে হয়েছে। আর যেমন বললাম 2015-তে আমাদের প্রথম এখানে কনফারেন্সে প্রেজেন্ট করা হয়েছিল সেগুনবাগিচায়। সেই পেপারে 5টা রিফিউজি ক্যাম্পের ডাটা নিয়ে বলা হয়েছিল, এখন আমাদের কাছে 17টা ক্যাম্পের ডাটা আছে। তো অনেক দিন দেরি লাগলো। আমরা কেউই আসলে এই গবেষণাটা আমাদের প্রাথমিক কাজ না। আমি ইঞ্জিনিয়ার, আমার ফোকাস ওয়্যারলেস কমিউনিকেশন, কোস্ট অফ স্ট্যাটিস্টিক্স, ওর নিজের ফিল্ড আলাদা। সো এই কাজগুলো বলতে গেলে আমাদের অফ আওয়ারের কাজ, উইকেন্ডের কাজ বলতে গেলে। সো এই কারণেই সময়টা হয়তো একটু বেশি লেগে গেল, বাট হয়তো পেপারটা যেহেতু আছে এখন অন্যরা কাজটা এগিয়ে নিতে পারবেন আপনারা চাইলে। আর পরিশেষে আমি অবশ্যই কোস্তাব তো আমার কো-অথর, লিড অথর, ওকে ধন্যবাদ দিতে চাই। জালাল ভাইকে ধন্যবাদ দিতে চাই কারণ ওনার কাছ থেকে তথ্য পেয়েছি। মফিদুল হক স্যারের কাছেও আমরা কৃতজ্ঞ। আমি অনেক আগে থেকে মফিদুল হক স্যারের সাথে যোগাযোগ রাখছি এবং উনি সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, এবং আপনি আমাদেরকে সবসময় বলেছেন যে কোথায় সোর্স পাওয়া যাবে। আমরা আপনার কথা শুনেও রিফিউজি ক্যাম্পের সোর্স পেয়েছি। আর সবশেষে নাফিসা তানজিম আর মৌমিতা বর্ষাককে ধন্যবাদ দিতে চাই আমাদের পেপার প্রুফরিড করার জন্য। তো এই দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।
বেসলাইন ডেথ রেট বের করেছেন অ্যান্ড দেন মনসুন স্পেসিফিক ডেথ রেট বের করেছেন। তো ব্যাপার এবং একই সাথে ছিল ক্যাম্প কন্ডিশন কিন্তু এক এক জায়গায় ভ্যারি করছে 17টা ক্যাম্পে। আর আরেকটা হচ্ছে যে লাইকলিহুড অফ সিস্টেমিক আন্ডার কাউন্টিং, যে প্রবলেমটা আপনারা সবসময় ফেস করছেন। সো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বেজিয়ান হায়ারার্কিক্যাল মডেল ইউজ করলে আরেকটু বেটার মানে যেটাকে বলে যে সূক্ষ্ম ধারণা পাওয়া যেত। হ্যাঁ, সো এটা ফিউচার ওয়ার্ক রিলেটেড। আর আমার যে আরেকটা যেটা কোয়েশ্চেন না, ঠিক একটা কমেন্ট বলবো, ইটস ভেরি ইন্টারেস্টিং আপনার ওই স্লাইডটা, গেটিং ইন টার্মস উইথ আওয়ার লেগেসি অফ ব্লাড। ফার্স্ট লাইনটা ছিল সাম বাংলাদেশিজ ওয়ান্ট টু বেরি দ্য জেনোসাইড টু মুভ ফরওয়ার্ড। এখানে আমার জেনারেশনাল ট্রমা নিয়ে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি হচ্ছে আপনাদের জেনারেশন, সো আমাদের দাদা দাদি নানা নানিরা কিন্তু এভাবে দে ওয়ার ফ্লিইং অ্যান্ড এসকেপিং দ্য কান্ট্রি অ্যান্ড আওয়ার প্যারেন্টস ওয়ার প্রবাবলি অলসো উইথ দেম। আমার মা ছিলেন বয়স 9 বছর যখন এক জায়গাতে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে বেড়াচ্ছে। সো তার যে 9 বছর বয়সী যে ট্রমাটা, শি ডেফিনেটলি প্যাসড ইট ডাউন টু মি। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আপনার যে এই পেপারটা, এই রেফিউজি ডেথটাকে কি আমাদের অরিজিনাল যে জেনোসাইডের যে ডেথ রেট, যে ডেথ টল, এটার সাথে কি কিছুতে কি ইনক্লুড করা যায় না? লাইক আমরা কি এটা রেকগনাইজ করতে পারি না? অ্যান্ড উই অ্যাকচুয়ালি নিড টু ওপেন আ ডায়ালগ অ্যাবাউট ইট। এই যে এসকেপ করা বা মুভ ফরওয়ার্ড করা, এই জেনারেশনাল ট্রমাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা জিনিস। সো এটা আমাদের মধ্যে এটা কীভাবে আরও, how to phrase it, which is we need to start a dialogue. So আপনার এই পেপারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার কাছে মনে হয় যে দিস শুড বি, ইটস দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড বাংলাদেশের এটার উপরে। সো এটা আমার কাছে মনে হয় আরও, এটা নিয়ে আরও বেশি কিছু বলা উচিত। অ্যান্ড হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট দিস? ইউ শুড লাইক মুভ ফরওয়ার্ড উইথ দিস। ফিউচার ওয়ার্কটাও আপনাদের করা উচিত। আচ্ছা, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। হ্যাঁ, আমি আপনার কথার সাথে অ্যাগ্রি করছি। প্রথমটা তো আপনি বলছেন হচ্ছে বেসিয়ান হায়ারার্কিক্যাল মডেলের কথা, সো সেটা আমরা কনসিডার করতে পারি, এটা ঠিক, আমাদের কনফিডেন্স ইন্টারভালটা অনেক বেশি। সো আমি কোস্তভকে ইনফো পাস করে দিব, আমরা ভবিষ্যতে করলে আমরা ওই মেথডটা ডেফিনেটলি কনসিডার করব। সেকেন্ড, আপনার যেই কমেন্টটা, আমি সম্পূর্ণ আপনার সাথে একমত, এবং এই আমার এখানে আসা বা এগুলো নিয়ে বলার, সেটার মেইন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে রিফিউজি বা শরণার্থী যে মারা গেছে, এটা মোট মৃত্যু সংখ্যার যে আমাদের কনভারসেশন, এটা অবশ্যই তার মধ্যে একটা অংশ হওয়া উচিত। এবং হ্যাঁ, এটা হয়তো আমরা কনভারসেশন মাত্র স্টার্ট করলাম, কিন্তু সারা দেশে বা বাংলাদেশের মানুষের জানা উচিত যে হচ্ছে এত পরিমাণ শরণার্থী মারা গেছে, এবং তারা যখন পুরো মৃত্যু সংখ্যা নিয়ে আমরা কাজ করছি বা দেশের মানুষ যখন কথা বলছে, তখন ওই প্রতিটা কনভারসেশনে এটা অন্তর্ভুক্ত হওয়া উচিত। আর আপনি যেটা বললেন যে ট্রমা স্কেপ করার, আপনি আপনার মায়ের এক্সাম্পল দিলেন। আমার মাও অ্যাকচুয়ালি এখানে ছিলেন 1971 সালে। ওই সময় আমার মা তখন প্রেগনেন্ট ছিলেন এবং তার মধ্যে তাকে ঢাকা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এরকম আমাদের বাবা মার জেনারেশনে আপনি যেমন বললেন, অনেকেই এটা ফেস করেছেন। তো তারপরেও ফেস করেছেন। এখন আমাদের প্রজন্মের কাজ, আমরা তো সেটা দেখিনি, আমরা 71-এর পরে হয়েছি, কিন্তু আমাদের কাজ হচ্ছে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো এই অ্যানালাইসিস এবং এই রিসার্চের মাধ্যমে এগুলো রিভিজিট করা, এবং রিভিজিট করে তারপরে হচ্ছে গিয়ে যারা নির্যাতিত হয়েছে তারা কেন হয়েছেন, কিভাবে হয়েছেন, সেগুলো আরও ডিপলি অ্যানালাইজ করা। এবং আমি আপনার সাথে একমত, আমরা যদি কনভারসেশনটা চালিয়ে যেতে থাকি, আমরা যদি রিভিজিট করতে থাকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাহলেই সম্ভবত আমাদের যে সেই আনফর্চুনেট লেগাসি অফ ব্লাডের মধ্যে আমরা আটকে আছি, এবং আমি মনে করি বাংলাদেশ একটা রক্তের বৃত্তচক্রে আটকে আছে। ব্যক্তিগত মতামত, কোনো স্কলারলি অপিনিয়ন না, কিন্তু সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের রিভিজিটই করতে হবে, কনভারসেশন চালিয়ে যেতে হবে। তো আমি একমত আপনার সাথে। থ্যাংক ইউ। জি, শিওর। ইন্টারন্যাশনালি গ্লোবালি, হ্যাঁ, সো এটার জন্যই কাজটা করা আর কি, বা কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আই থিঙ্ক যে আপনারা যেটা
যে স্টেপটা নিয়েছেন, যে প্রথমে নিয়েছেন আপনারা যারা রিফিউজি ছিল তাদের উপর, এরপরের স্টেপে আসলো ইন্টারনালি ইন কান্ট্রি যারা মারা গেছে তাদের উপর, এবং মারা যাওয়ার উপর যারা মানে যেটা লিখেছেন আপনারা দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ভায়োলেন্ট আর নন ভায়োলেন্ট, দুটোকে নেওয়া। থার্ডলি একটা জিনিস অ্যাটাচ হতেই পারে, যেটা উনি বললেন, যে যারা ট্রমাটাইজ ছিল এবং যেটার জন্য কিন্তু এখনো অনেক ফ্যামিলি অনেক সাফার স্টিল না, অনেক প্রফেশন, অনেক বড় প্রফেশন থেকে শুরু করে এবং সাধারণ মানুষও সেগুলো আসলে ইনক্লুড করলে তারও একমত যদি আমরা এগুলোকে ইনক্লুড করতে পারি। শুধু তো মারা যাওয়াটা বড় ব্যাপার না, যারা সাফারিংসের মধ্যে স্টিল আছি আমরাও কিছুটা বলতে পারেন, আমরাও কিছুটা ভুক্তভোগী, তো সেই বিষয়ে এটা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। হ্যাঁ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র মারা যাওয়াটাই তো বড় ব্যাপার না, আমরা তো হচ্ছে গিয়ে এখানে সংখ্যার উপর ফোকাস করছি, কিন্তু যারা ট্রমাটাইজড হচ্ছেন সেটার উপর আমরা ফোকাস করছি না। এটা আসলে কোয়ান্টিটেটিভ রিসার্চের একটু সমস্যা আমি বলবো, অনেস্টলি স্পিকিং। আমি নিজে তো কোয়ালিটেটিভ রিসার্চার না, আমি ইঞ্জিনিয়ার, কোস্ট অফ স্ট্যাটিস্টিশিয়ান। সো সেই হিসাবে সংখ্যার উপর ভিত্তি করলে এই হিউম্যান স্টোরিগুলো তো আসলে আসে না, অনেক ক্ষেত্রেই মিসিং হয়ে যায়। কিন্তু আই থিঙ্ক দুটো কাজ প্যারালালি করা উচিত, সমান্তরালে পড়া উচিত। এই ট্রমার গল্পগুলো আসা উচিত, কাজ হয়েছে বাংলাদেশে তো অনেক ভালো কোয়ালিটেটিভ কাজও তো অনেক হয়েছে, কিন্তু সেগুলো এই রিফিউজি যারা পালাচ্ছেন ওই মৃত্যু সংখ্যার সাথে আপনি যেমন বললেন এবং আপনি উল্লেখ করলেন, হ্যাঁ দুটো প্যারালালি চলা উচিত। সো আমি আশা করব হয়তো অন্যরা, আমরা কনভারসেশন চালাবো ওই দিক দিয়ে এবং অন্যরা হয়তো কোয়ালিটেটিভ দিক থেকে সমান্তরালটা চালাবে, তাহলে একসাথে চলতে পারবে দুটো কাজ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, কোস্টফ খুবই ডেডিকেটেড রিসার্চার। হ্যাঁ, ও যদি এত লেগে না থাকতো তাহলে কাজটা আসতো না হয়তো। সো হ্যাঁ, ওর অবশ্যই মানে অনেক ধন্যবাদ এবং প্রশংসা করবো। প্লিজ জি বল। আমি বিদার, আমার মনে হয় জাদুঘরে অন্যতম সেরা দুইটা বক্তব্যের একটা আজকে শুনলাম, এর আগে আরেকটা ছিল শরণার্থী বিষয়ের উপরেই। আর মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস নামে একটা বই আছে শাহাবুজ্জামান এবং ডক্টর খায়রুল আলমের লেখা। আপনার এই গবেষণা আমার জানার আগে যদি এই গবেষণার ক্ষেত্রে ওনাদের সাথে কোনো সংযুক্তি আপনার হয়েছিল কিনা? না, অ্যাকচুয়ালি ওনাদের সাথে হয়নি স্যার। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের শরণার্থী শিবিরের উপর হওয়া অন্য কাজ পড়েছি, কিন্তু ওনাদের সাথে আমাদের ডাইরেক্টলি হয়নি। সো আপনি যেহেতু বললেন, আমরা পরে কাজ এক্সটেন্ড করতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করব। আর আমি বলে নিতে চাই যে মুক্তিযুদ্ধের টোটাল ডেটেল নিয়ে আমাদের এখনও ইচ্ছা আছে ভবিষ্যতে কাজ করার। আমরা যদি ডাটা পাই আমরা হয়তো কিছু পাবলিশ করব। তো পুরো পাবলিশ করার আগে আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, বাট ডাটা পেলে এটা আমাদের এটা একটা লং টার্ম ভিশন। স্যার আমি জাবের, আমি আমার এমএসসি করেছি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে নালন্দা ইউনিভার্সিটিতে। আমাদের ভারতে হচ্ছে 20 থেকে 25,000 স্টুডেন্ট আছে। তা আপনি যদি রিসার্চ গ্রুপ চিন্তা করেন আর হচ্ছে যদি এটাকে আপনি সিটিজেন সায়েন্সের আদলে যদি এই ডেটাটা আপনি কালেক্ট করতে চান ক্যাম্পগুলো থেকে, অনেকের হচ্ছে 2 মাসের ছুটি পায়। যারা ব্যাচেলর করছে, মাস্টার্স করছে অথবা পিএইচডি করছে 2 মাসের ছুটি পায়। আপনি যদি ওদেরকে এভাবে ইনভলভ করতে চান আপনি কিন্তু ভালো ডেটা কালেক্ট করতে পারবেন, কারণ ওরা ছুটিতে যায়। এ ভাগে যদি আপনার সাথে ইনভলভ হওয়ার সুযোগ থাকে, ওরা কিছুটা পেমেন্টও পেলেও যদি থাকে, আর এই ইনভলভমেন্টটা কিন্তু আমাদের জন্য কাজের হয়। এর আমি একটু ভেবে দেখতে বলবো সিটিজেন সায়েন্স। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এই ইনফরমেশনটার জন্য। আই থিঙ্ক আমরা যখন কাজ করেছি আমাদের এমন অ্যাক্সেস ছিল না, কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
জি জি, আমি আপনার সাথে যোগাযোগ করব। আমাদের ভারত থেকে ইনফ্যাক্ট ইমিডিয়েটলি কিছু তথ্য বের করতে হবে, রিফিউজি ক্যাম্প না, সেন্সাস রিলেটেড ডাটা, বাট এটা ভালো তথ্য, আমরা ভবিষ্যতে অবশ্যই বিবেচনা করব। অনেক ধন্যবাদ। ওকে, জি অবশ্যই, হ্যাঁ স্যার। একটা হচ্ছে 2015 আর এখন 2025, তোমরা যে লেগে আছো এটা আসলে খুবই একটা বড় দিক। আর যেটা বলার আছে যে এই ফাইন্ডিংস থেকে, আলোচনা থেকেও তো আসলে আরও অনেক কিছু বেরিয়ে আসে। আর দু একটা জায়গা আমাদের মনে হয়েছে যে যেটা এক্সপ্লোর করতে পারো, একটা ইউএনএইচসিআরের যে আর্কাইভটা, ওটা ওরা এখন অর্গানাইজ করেছে। আমরা কিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে ইউএনএইচসিআর আর্কাইভের, তো ওটা একটা মোটামুটি উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, এগুলো ইউএনএইচসিআর আর্কাইভটা খুবই হেল্পফুল হবে। আর অক্সফামের আর্কাইভটা ওরা আলটিমেটলি বটলিয়ান লাইব্রেরিকে বোধহয় দিয়েছে ওরা, তো ওইখানে আছে অক্সফামের আর্কাইভটাও সব রিফিউজি ক্যাম্পে না, কিন্তু ওরা যেসব ক্যাম্পে অপারেট করেছে সেখানে একটু ডিটেল আছে আর কি। আর ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট নিয়েও অক্সফামের একটা প্রজেকশন ছিল, উইচ ইজ মোর দেন 30 মিলিয়ন, মানে এটা 3 কোটির উপরে মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড হয়েছে। অলমোস্ট এভরি ফ্যামিলি, তোমার ফ্যামিলিও ইন্টারনালি ডিসপ্লেসড, এরকম বহু ফ্যামিলি শহর থেকে গ্রামে, গ্রাম থেকে আরও ভেতরে, হয়তো মেবি পরে শর্ট টার্ম, কিন্তু আর তার সঙ্গে অনেক ধরনের অ্যাট্রোসিটি জড়িয়েছিল। ফলে গ্র্যান্ড ডিজাইনটা খুব দরকার আর কি। তোমরা যেটা ফোকাস করছো উইচ ইজ ভেরি গুড, ওটা তো একটা মানে অনেক মানে স্ট্রাকচার্ড ওয়েতে করছো, এখানে আরও ডেটা ইনপুট দেওয়া। আমার মনে হয় যে জাবের যেটা বললো, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট সিরিয়াসলি। এটা আমাদের সঙ্গেও অনেক ছেলে মেয়ে আছে যারা ইন্ডিয়াতে পড়াশোনা করছে নানা রকমভাবে, তো এরকম ইন্টার্নশিপ করে অনেক সময়, অনেক সাবজেক্টে দেয় যে হ্যাঁ তুমি 1 মাসের কোথাও, তো এটা এনগেজ করা যায় আর কি। আর তার সঙ্গে ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের যেই ডাটাগুলো আছে তার সঙ্গে এখানে আসলে অনেক অ্যাকাউন্টও আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে কোয়ালিটিটাও এখানে খুব ইম্পর্টেন্ট। মানুষ এটাকে ধরে না যে এটা জেনোসাইডাল কোনো এটা মনে করে যে সে যান বাঁচাতে সে, কিন্তু দিস ইজ পার্ট অফ দ্য হোল জেনোসাইডাল ডিজাইন। আর এই ডেথ ট্রেলটা তো হলোকাস্টেও তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, যে ডেথ মার্চ যেটা হলো আর কি, যেটা চোকনগর, যেটা আদার্স, ওটার একটা ম্যাপিংও খুব দরকার, যে কোন কোন মাসে কোথা থেকে কতটা কীরকমভাবে রিফিউজি যেটা ক্রস করেছে, ক্রস করার পরে আমরা ডাটাটা পাই, কিন্তু তার আগের ডাটাটা মিসিং। আর সেইখানে যে ট্রেইলটা যে কত হার্ডশিপের মধ্যে ছিল, আর ট্রেইলে যে ধরনের ডেথ হয়েছে সেটাও একটা হিউজ এবং একটা ট্র্যাজিক নাম্বার। তো এই পুরো জিনিসটা আসলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। আর এটা আমার মনে ট্রিগার করতে পারে ইয়োর ওয়ার্ক, এটা আরও ডিসিমিনেট করা। আমরা তো এটা চাইও আরও ডিসিমিনেট হোক, আলোচনা হোক, কিন্তু এটা রেসপন্সিবিলিটি সবারই আর কি, আর স্পেশালি নিউ জেনারেশন। এটার মধ্য দিয়ে দে ক্যান ব্রিজ দ্য গ্যাপ, যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, আর আমি এটার সঙ্গে খুবইভাবে রিলেটেড। আর ফ্যামিলি হিস্ট্রিটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। তো কিছু কাজ আমাদের, কিছু কথাবার্তা হচ্ছে তোমার সঙ্গে, পরে আমরা তো একটু করে দিতে পারবো যে এই ম্যাপিংটা কম্প্রিহেন্সিভ ওয়েতে কীভাবে করা যায়, লোকাল সার্ভেগুলো করে ফ্যামিলি স্টোরিগুলো নিয়ে, ফ্যামিলির সঙ্গে আবার যেই ফ্যামিলিগুলো বিশেষ করে বর্ডার ক্রস করেছে, একটা হিউজ নাম্বার এটা, কেননা এই এক্সোডুসটা তো 71-এর পরেও এটা কন্টিনিউ করেছে, এবং বর্ডার এরিয়াতে অনেক এরকম হয়েছে। তো ফলে টাস্কটা মানে একেবারে মানে বিশাল একটা টাস্ক, কিন্তু ইট ইজ ডুয়েবল এই জন্য যে এটা স্টার্ট করলেই ইট উইল স্টার্ট গেটিং এ ডোমিনো ইম্প্যাক্টের মতো এটা, আর ইউ উইল গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন। তো এই দুটো আমার মনে হয় যে মানে জেনেভাটা দেখলে ইউএনএইচসিআর আর্কাইভটা, ওটা এখন ডিজিটালাইজেশনও হয়েছে অনেকটা, ফলে অ্যাক্সেসটাও অনেক বেড়েছে, আমরাও কিছু হেল্প করতে পারবো এখানে। আর অক্সফামের জন্য আমার মনে হয় যে ঢাকায় থাকলে একটা মিটিং যদি উই ক্যান অ্যারেঞ্জ ইট উইথ আমাদের যে অক্সফামের যে ছিল, ওর সঙ্গে যদি একটা মিট করা যায় তাহলে ও অনেক হেল্প করতে পারবে। ওর অনেক প্রাইভেট ডকুমেন্টও ছিল যেগুলো ট্র্যাজিক্যালি ওদের সেপারেশন হয়ে যাওয়ার পরে ওর ওয়াইফ ওগুলো বাড়ি থেকে ফেলে দিয়েছে। তো এনিওয়ে অনেক কিছুই পার্ট অফ হিস্ট্রি, কিন্তু ওরও একটা ট্রমা, হি ইজ ক্যারিং এ ট্রমা। এটা এত মানে এই ট্রমাটা বোঝা যায় না, এই ট্রমাটা ওর
5-6 বছর আগে ও এখানে এসে একটা লেকচারে ও হি ফ্র্যাঙ্কলি অ্যাডমিটেড ইট যে রাতে ঘুম হতো না ওর, ওই রিফিউজি ক্যাম্পের চাইল্ড ডেথ বা ওর হাতে হয়তো একটা বাচ্চা মারা গেছে, তো ওর এই ট্রমাটা ওকে একদম মানে শ্যাটার করে দিয়েছে। তখন ডাক্তার আলটিমেটলি ওটা রিকগনাইজড হলো, কিন্তু পিটিএসডি তো আসলে ইটস এ নিউ সায়েন্স। তো হি ওয়েন্ট টু নেপাল, ওখানে সে 1 মাস 1.5 মাস হি স্পেন্ড দেয়ার, দেন হি কেম ব্যাক, এবং এখন একটা তো এটা ইন্টারজেনারেশনাল হয় যে কথাটা এখানে উঠে আসলো। তো ফলে আমার মনে হয় যে ক্রনিকল অফ মানে হিস্ট্রি এটা খুব ইম্পর্ট্যান্ট। যে কাজটা তোমরা করেছো এটা তোমরাও চেষ্টা করবে এখানে। আমার ডেইলি স্টার বোধহয় একটা রিপোর্ট করেছিল, বা কেউ ইংরেজিতে করলেও ভালো বাংলা কাগজগুলোতেও একটু লেখার চেষ্টা করা, কিছু মানে পপুলার ওয়েতেও কিছু প্রেজেন্ট করা, কিন্তু তার পেছনে যে একটা ডেটাবেস কথাগুলো বলা হচ্ছে কোনো কথাই। আর একটা হচ্ছে যে আমার মনে হয় যে কোয়ালিটিটা এটা ইম্পর্টেন্ট, যে মাইলাম আর বালাট ক্যাম্পটা তোমরা নিতে পেরেছো, এই দুটো মোর অর লেস অর্গানাইজড ইন টার্মস অফ মেঘালয় ক্যাম্প। ওই বেল্টে ক্যাম্পগুলো ছিল সবচেয়ে ডিফিকাল্ট। আর এইখানে আরেকটা জিনিস দেখতে হবে যে ওখানে মানে এসেনশিয়াল সার্ভিসটা কী ছিল, যেটা সল্ট লেকে তুমিও বললে, সল্ট লেকে তো এটা ইজিলি খুব গেছিলো, কিন্তু ওখানে কিন্তু সার্ভিস রেন্ডার করাটা খুব ডিফিকাল্ট ছিল। ফলে এই যে মানে মনসুন ডেথটা যে ওখানে অনেক হাই, এটা কিন্তু আগাগোড়াই অনেক ওখানে মোর দ্যান অ্যাভারেজ ছিল। আর ওইখানে যেটা আছে যে ওইখানে কিন্তু সল্ট লেকে হয়তো মেডিকেল স্টুডেন্টরাও দিকে ভলান্টারি করেছে, ডাক্তাররা ছিল। মাইলাম আর বালাটে কিন্তু ওরা রিক্রুট করেছে ফ্রম দ্য রিফিউজিস। কেউ হয়তো হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, তাকেও একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে অন্তত সে কিছু বেসিক সার্ভিস রেন্ডার করতে পারবে। তো এগুলো পার্ট অফ দ্য মানে স্টাডি হবে যে সাপোর্ট সিস্টেমটা কী ছিল, এবং সাপোর্ট সিস্টেমটা তার মাইলাম আর বালাটের বাইরে আরও খারাপ ছিল। মাইলাম বালাটেও যে ডেথ টোলটা যেটা বলা হয়, ওদের কিন্তু ডেড বডি বার্ন করারও সুযোগ ছিল না, ওরা কালেকটিভলি এটা করতো আর কি। আর বাইরে তো আরও বেশি। তো অন্যান্য স্মল ক্যাম্পসগুলোতে কিন্তু রেট ইজ ভেরি হাই। তো সেইগুলো একটু স্টাডি করা যে মানে যদি পারা যায়। আমার মনে হয় যে সোর্স এখনও আছে, লোকাল আইউইটনেস সেটাও আছে। আর এটা কারো একার কাজ না, কোনো একটা গ্রুপের কাজ না, বাট আমরা তো তোমাদের সঙ্গে আছি। জালালও তো একটা বলা যায় সিঙ্গেল পারসন, যে একটা ক্রুসেডের মতো কাজ করে যাচ্ছে। কৌস্তবও খুব ইন্টারেস্টিং, যে ও ওখান থেকেই, আর ওরও তো মেমোরি অফ ইস্ট বেঙ্গল সেও ক্যারি করে। তো সব মিলে আমার মনে হয় যে এটা তুমিও চিন্তা করো হাউ টু টেক ইট ফরওয়ার্ড। এটা তোমার লাস্টেও সেটা ছিল। আর দিস মেসেজ শুড বি ডিসেমিনেটেড অ্যান্ড হাউ দ্য নিউ জেনারেশন ক্যান কন্ট্রিবিউট ইন টু ইট। এরকম একটা স্ট্রাকচারও তৈরি করলে আমার মনে হয় যে ইট উইল ওয়ার্ক। থ্যাংক ইউ তোমাদের তিনজনকেই। ইউর মোস্ট ওয়েলকাম স্যার। হ্যাঁ, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এবং আমি অ্যাগ্রি করি, অক্সফ্যাম এবং ইউএনএইচসিআর এর আমরা কিছুটা দেখেছি, ওগুলো নিয়ে আমাদের কাজেও ইউএনএইচসিআর এর রিপোর্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু আরও নেওয়া যায়। এবং আপনি যে অন্যান্য ছোট রিফিউজি ক্যাম্পের কথা বললেন, এটা সম্পূর্ণ সত্যি। এখানে সম্ভবত একটা স্লাইড আমি দেখাইনি, বাংলাদেশের শরণার্থী এমনকি বার্মাতেও গিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি আমি জানতামই না এই কাজ করার আগে। এবং বার্মাতে 50,000 গিয়েছিল, আমাদের রিপোর্টে আমরা দেখেছি তার মধ্যে 10,000 মারা গিয়েছিল। এটা খুবই আনঅফিসিয়াল বলে ওটা আমাদের কাজে ইউজ হয়নি, কিন্তু এরকম অনেক, স্যার আপনি যেরকম বললেন এরকম অনেক তথ্য আছে। সো পরবর্তী প্রজন্মে, এবং এখানে অনেকেই আমার চেয়ে, আপনারা হয়তো বয়সে ছোট, আপনারা এখন ইয়াং রিসার্চার, আপনারা যদি কাজ করেন, আমাদের সবাই মিলে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি বা কৌস্তব, আনফর্চুনেটলি যেহেতু এটা আমাদের উইকেন্ড রিসার্চ, আমাদের হয়তো আরও বেশি সময় দেওয়া উচিত বা আরও ভালো কাজ করা যেত যদি এটা আমাদের ডে টাইম জব হতো। তো আপনারা যদি আগ্রহী হন, আমরাও সবাই মিলেই করতে পারবো। এবং স্যার আপনি যেমন বললেন, বিভিন্ন অ্যাঙ্গেলেই আমাদের ট্রেইল ধরে করতে হবে, শুধু এই কাজটা তো জাস্ট বর্ডারের ওপাশে, বর্ডারের ভিতরে করতে হবে। তো আমি স্যার আপনার সাথে যোগাযোগ থাকবে, ভবিষ্যতে হয়তো আরও বড় পরিসরে কাজ করা যাবে। ধন্যবাদ।